হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি তোমাদের পরীক্ষা এখন চলছে। তো আমিও পরীক্ষার কারণে খুবই ব্যস্ত। আর আমাদের এডুকেশন বিষয়ের কিছুটা অংশ এখনো বাকি রয়েছে। তো চাইছি তোমরা যাতে পরীক্ষার আগে টপিকগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখতে পারো। সে কারণে টপিকগুলোর উপর ভিডিও না করে অডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা এই অডিও ক্লিপে যে অংশটুকু আলোচনা করব সেটা হলো গ্রুপ বি এর ইউনিট 1 অর্থাৎ ইউনিট 1 এর সাব ইউনিট সি, ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের শাখাসমূহ। এই অংশে যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো আইডিয়ালিজম বা ভাববাদ, রিয়েলিজম বা বস্তুবাদ, ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ এবং প্রাগমাটিজম বা প্রয়োগবাদ। এই যে চারটা অংশ, আইডিয়ালিজম, রিয়েলিজম, ন্যাচারালিজম অ্যান্ড প্রাগমাটিজম, তো এখানে আমাদের এদের বেসিক প্রিন্সিপালসগুলো জানতে হবে, অর্থাৎ এই দর্শনগুলোর যে মূল নীতি রয়েছে সেগুলো জানতে হবে, অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষায় এই দর্শনগুলো কিভাবে তাদের প্রভাব বিস্তার করেছে সেটুকু জানতে হবে। তো যাই হোক, এই ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি সম্পর্কে আজকে পুরো বিষয়টা আলোচনা করব। অল্প সময়ের মধ্যে সমস্ত বিষয়টাকে নিয়ে তোমাদের মধ্যে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে পাশ্চাত্য যে দর্শনগুলো, এই সমস্ত দর্শনগুলো সৃষ্টি হয়েছে গ্রিস দেশে। তাই বলা হয় পাশ্চাত্য দর্শন গ্রিস দেশে উদ্ভূত দার্শনিক ঐতিহ্য। এই দার্শনিক আন্দোলন, ধারণা এবং এই দার্শনিক চিন্তা সমস্ত কিছুর বিস্তৃতি ঘটেছে পশ্চিমী দেশগুলিতে, পশ্চিমী সমাজ ব্যবস্থার মধ্যে। ঠিক আছে, তো এই পাশ্চাত্য দর্শন বিভিন্নভাবে বিভক্ত। এর ভাগগুলি সম্পর্কে একটু ধারণা রাখলে ভালো। প্রথমত রয়েছে প্রাচীন গ্রিক দর্শন, মধ্যযুগীয় দর্শন, রেনেসাঁ দর্শন, আধুনিক দর্শন, সমসাময়িক দর্শন ইত্যাদি এরকম ভাগ রয়েছে। এখন আমরা জানবো যে এই পাশ্চাত্য দর্শনের বিভিন্ন অংশগুলো, বিভিন্ন দর্শনগুলো যেগুলো আমাদের পাঠ্যাংশে রয়েছে। প্রথমত ভাববাদ। আমাদের প্রথম জানতে হবে যে ভাববাদ এর বাংলা শব্দ তো ভাববাদ, তাহলে ইংরেজি শব্দ কি? আইডিয়ালিজম। এই আইডিয়ালিজম শব্দটি এসেছে ইংরেজি শব্দ আইডিয়া থেকে, যার অর্থ হলো ধারণা, আমরা সকলেই জানি। তো যাই হোক, এই ভাববাদ বা আইডিয়ালিজম এর কয়েকজন দার্শনিকের নাম খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষায় আসে। ভাববাদী দার্শনিকদের মধ্যে যে সমস্ত দার্শনিক আমাদের ভারতীয় অর্থাৎ প্রাচ্য দার্শনিকগণ, প্রাচ্য অর্থাৎ ভারতীয় আর পাশ্চাত্য হলে বিদেশি বা পশ্চিমী। ঠিক আছে, তো প্রাচ্য বা ভারতীয় দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও যে পাশ্চাত্য দার্শনিক বা পশ্চিমী দার্শনিক বা বিদেশি যে দার্শনিকজন রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্লেটো, পেস্তালস্কি, ফ্রয়েবেল, সক্রেটিস, বার্কলে, ফিক্টে, কান্ট, জেন্টাইল, হেগেল প্রমুখ ব্যক্তিবর্গ। এরা গেলেন ভাববাদী দার্শনিকগণ। এরপর আমাদের জানতে হবে বেসিস প্রিন্সিপালস অফ আইডিয়ালিজম, অর্থাৎ ভাববাদের মূল নীতিগুলি কি কি। এই ভাববাদ বিশ্বাস করে যে জড় জগৎ, যে আমরা যে জগৎ দেখছি চোখ দিয়ে, এই জগৎ সম্পূর্ণরূপে একটা মিথ্যা জগৎ, যেটা আমাদের বলা হচ্ছে মায়া বা ভ্রম। এই ভাববাদ বিশ্বাস করে এই জড় জগৎ ছাড়াও আরও একটি জগৎ রয়েছে, যাকে ভাববাদীদের কথায় বলা হয় আধ্যাত্মিক জগৎ। দ্বিতীয়ত, এই ভাববাদ বিশ্বাস করে যে প্রত্যেক মানুষই আধ্যাত্মিক জীবনের অধিকারী। এই জন্য বলা হয়ে থাকে নৈতিকতা, ধর্ম ও মানুষের
সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ নৈতিকতা এবং ধর্মকে মানুষের সমস্ত ক্ষেত্রে দেখা যায়, যার মাধ্যমে অন্য প্রাণীদের থেকে মানুষকে আলাদা করে দেখা হয়। এই ভাববাদী দর্শন বিশ্বাস করে যে আমাদের এই জড়জগৎ, অর্থাৎ আমরা যে জগৎকে আমরা দু চোখ দিয়ে দেখছি, সেই জগৎ ছাড়াও যে একটা জগৎ রয়েছে, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, সেটাই প্রকৃত সত্য, সেটা অবিনশ্বর, সেটা হলো মনোময় জগৎ। আর সেই জগতের অধীশ্বর হলেন ব্রহ্ম, ঈশ্বর বা পরমাত্মা। ব্যক্তি যখন সেই পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন, তখনই তার মোক্ষ লাভ ঘটে। তাহলে দেখো, এখানে আমরা দুটো পয়েন্টে দুটো পেলাম। একটা হলো তাদের আধ্যাত্মিক জগৎ, আর একটা হলো মোক্ষ লাভ। আর একটা পেলাম কি, যে প্রত্যেক ব্যক্তি আধ্যাত্মিক জীবনের অধিকারী। চতুর্থত, এই ভাববাদ সত্য শিব সুন্দরকে লাভ করার কথা বলে, অর্থাৎ সত্য শিব সুন্দরকে লাভ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। ভাববাদে বলা হয় যে কোনো আদর্শকে আমরা সৃষ্টি করতে পারি না, অর্থাৎ কোনো কিছুকে এই পরিবেশে, এই জগতে সৃষ্টি করা যায় না, সমস্ত কিছুই আগে থেকে বিদ্যমান, মানুষ কেবল তার পুনরাবৃত্তি করে মাত্র। তাহলে এগুলো হচ্ছে ভাববাদের মূল নীতি। এবারে আসবো পাঠ্যাংশ অনুযায়ী এডুকেশনাল ইমপ্লিকেশন অফ আইডিয়ালিজম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ভাববাদের প্রয়োগ। ভাববাদ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দিক থেকে প্রভাব বিস্তার করেছে। শিক্ষার লক্ষ্যর দিক থেকে, শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, শৃঙ্খলা ইত্যাদি বিভিন্ন দিক থেকে। তো আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত রয়েছে কি না, শিক্ষার লক্ষ্য। ভাববাদীগণ মনে করেন যে শিক্ষার প্রধান লক্ষ্য হলো আত্ম উপলব্ধি বা সেলফ রিয়ালাইজেশন। তারা বলেন যে এই আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন ব্যক্তির আত্মবিশ্বাস এবং ব্যক্তির আত্মবিকাশ। ভাববাদ মনে করে ব্যক্তির মধ্যে সুপ্ত সম্ভাবনা আগে থেকেই বিদ্যমান। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে সেই সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করা। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সত্তা আগে থেকে রয়েছে, তার উন্মেষ সাধন বা তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। তাহলে ভাববাদ কিন্তু শিক্ষার্থীর সার্বিক বিকাশের কথা বলে, যেটা বর্তমান শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাক্ষেত্রেও দেখা হয় শিক্ষার্থীর সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারে রয়েছে পাঠ্যক্রম। ভাববাদী দার্শনিকগণ মানুষকে সবকিছুর কেন্দ্র বলে মনে করে। মানুষের ধর্মীয়, নৈতিক, বৌদ্ধিক ও নান্দনিক বিকাশ সাধনকেই তারা শিক্ষার অন্যতম লক্ষ্য মনে করে। তো এই কারণে তারা পাঠ্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে সত্য শিব সুন্দরকে উপলব্ধি করার জন্য শিক্ষার্থীদের মধ্যে যা কিছু ঢোকানোর দরকার আছে বা শিক্ষার্থীদের জন্য যা কিছু আয়োজন করার দরকার আছে, তা সবই পাঠ্যক্রমের মধ্যে থাকবে। এ কারণে তারা বলেন সুস্থ সবল শরীর গঠনের জন্য পাঠ্যক্রমের মধ্যে থাকবে শারীরবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, ব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি বিষয়। বৌদ্ধিক উন্নতি সাধনের জন্য পাঠ্যক্রমের মধ্যে থাকবে সাহিত্য, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়। ধর্মীয় ও নৈতিক উন্নতির জন্য থাকবে ধর্মশাস্ত্র, বিধিশাস্ত্র ইত্যাদি বিষয়। এবং নান্দনিক বোধ জাগ্রত করে তোলার জন্য পাঠ্যক্রমের মধ্যে থাকবে চারুকলা, কবিতা, অঙ্কন, সঙ্গীত প্রভৃতি নান্দনিক তত্ত্ব। এটা গেল পাঠ্যক্রম। এবার হচ্ছে ভাববাদী দর্শন শিক্ষাদান পদ্ধতিতে কি প্রভাব বিস্তার করছে। প্রথমেই বলেছে যে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হোক, অর্থাৎ শিশুর মধ্যে জন্ম থেকে যে সামর্থ্য তার মধ্যে নিহিত রয়েছে, তার পরিপূর্ণ বিকাশই কিন্তু ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। এ কারণে ভাববাদী দার্শনিকগণ যে সমস্ত শিক্ষা পদ্ধতির কথা বলেছেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রশ্নকরণ পদ্ধতি, অর্থাৎ শিক্ষকরা উপযুক্ত প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন করেছে তা জানবেন। এছাড়াও আলোচনা পদ্ধতি রয়েছে, বক্তৃতা পদ্ধতি রয়েছে, অনুকরণ পদ্ধতি রয়েছে। অনুকরণ বলতে শিক্ষককে দেখে শেখা,
এখানে শিক্ষককে হতে হবে চরিত্রবান এবং আদর্শবাদী, যাকে অনুসরণ করে শিক্ষার্থীরাও চরিত্রবান আদর্শবাদী হয়ে উঠবে। পরবর্তীকালে পেস্তালজি তিনি চেয়েছিলেন যে শিক্ষাদান পদ্ধতিকে মনোবিজ্ঞান সম্মত করতে। এই জন্য তিনি একটা কথা বলেছিলেন যে আই ওয়ান্ট টু সাইকোলজিজ এডুকেশন, অর্থাৎ আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই। এবার ভাববাদী দর্শন শিক্ষক সম্পর্কে কি বলেছেন? ভাববাদী দর্শন বলেছেন শিক্ষক হবেন আদর্শবাদী এবং চরিত্রবান, যার সম্পূর্ণ আত্মোপলব্ধি ঘটেছে তিনিই হবেন শিক্ষক। শিক্ষকের ব্যক্তিত্ব এমন হবেন যে তিনি সেই প্রকৃত আত্ম উপলব্ধি করা ব্যক্তিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্বকে প্রভাবিত করবেন। তাই এখানে শিক্ষককে অবশ্যই আদর্শ পরায়ণ, চরিত্রবান, সুব্যক্তিত্বের অধিকারী হওয়ার কথা বলেছে। এরপর হচ্ছে শৃঙ্খলা। ভাববাদী দর্শন মনে করে যে আত্মজ্ঞান লাভ করা এবং আত্মবিকাশ করার জন্য কঠোর শৃঙ্খলার প্রয়োজন। তবে কিন্তু তারা এটা বলতে চাননি যে কঠোর শৃঙ্খলা মানে শুধুমাত্র শিক্ষার্থীকে নির্যাতন করা বা শিক্ষার্থীকে শারীরিক মানসিক অত্যাচার করা বা তাদের মারধর করা ইত্যাদি বিষয়। তারা কিন্তু শিক্ষার্থীদের স্বাধীনতার দিকে নজর দিয়েছিলেন। তবে তারা বলেছিলেন যে শিক্ষার্থীদের কল্যাণ সাধনে শিক্ষকের হস্তক্ষেপ করা বাঞ্ছনীয়। অর্থাৎ কি, স্বাধীনতাও যেমন দেওয়া হবে তেমনি অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হবে না। তার জন্য শিক্ষককে একটু আধটু হস্তক্ষেপ করা যেতেও পারে। তাহলে বলা চলে ভাববাদী দর্শন কঠোর শৃঙ্খলায় বিশ্বাস করলেও শিক্ষার্থীদের স্বাধীনতার উপর গুরুত্ব দেয় এবং সেক্ষেত্রে শিক্ষকের সামান্যতম হস্তক্ষেপকেও স্বীকার করে। তাহলে দেখো, ভাববাদ তাহলে শৃঙ্খলা, শিক্ষক, শিক্ষার লক্ষ্য, শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রমের উপর প্রভাব বিস্তার করছে। এইভাবে আমরা যে বিষয়গুলো জানলাম এগুলোর কিন্তু বর্তমান ক্ষেত্রেও প্রয়োগ রয়েছে। আমরাও বর্তমানে দেখি যে শিক্ষকরা শিক্ষার্থীদের উপর হস্তক্ষেপ করে থাকে তাদের কল্যাণ সাধনের জন্য। আবার শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। আর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, চারুকলা, অঙ্কন ইত্যাদি বিষয়গুলোর উপর বর্তমানেও গুরুত্ব দিয়ে পড়ানো হয়। আর বর্তমানে শিক্ষকরা প্রশ্ন করেন বা আলোচনা করেন, শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করে, এই সমস্ত বিষয়গুলো বর্তমান শিক্ষাক্ষেত্রে রয়েছে। তাহলে এইভাবে ভাববাদ শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তো এরপর আমরা দ্বিতীয় যে পাশ্চাত্য দর্শন রয়েছে সেখানে যাব। দ্বিতীয় যে পাশ্চাত্য দর্শন রয়েছে সেটা হলো প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম। এই প্রকৃতিবাদ সম্পর্কে আমরা ধারণাটুকু যেহেতু আমরা আলোচনা করছি সেহেতু আমরা মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত জানবো এই প্রকৃতিবাদের দার্শনিকগণ যারা রয়েছেন তাদের সম্পর্কে। আমাদের ভারতীয় বলতে যার নাম প্রথম উঠে আসে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রকৃতিকে গুরুত্ব দিয়ে শিক্ষার কথা বারে বারে বলেছিলেন। এছাড়াও যে পাশ্চাত্য দার্শনিকগণ রয়েছেন প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডেমোক্রিটাস, এপিকিউরাস, বেকন, কমেনিয়াস, জাঁ জ্যাক রুসো। যেটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্নও আসতে পারে এখান থেকে, যে প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে তিনি হলেন রুসো। এছাড়াও রয়েছে টমাস হাক্সলে, হারবার্ট স্পেন্সার এরা। এবার দেখো প্রকৃতিবাদী দার্শনিক যারা রয়েছেন তাদের মূল উদ্দেশ্য কি ছিল, তাদের শিক্ষার মূল নীতিগুলো কি ছিল। প্রকৃতিবাদী দর্শন ভৌত প্রকৃতিকে গুরুত্ব প্রদান করে। এখানেই হচ্ছে ভাববাদের এবং প্রকৃতিবাদের মূল পার্থক্য। যেখানে ভাববাদ বলেছিল যে আমরা দু চোখ দিয়ে যে জগৎকে দেখছি তার কোনো অস্তিত্ব নেই, সেটা মায়া, ভ্রম। এখানে প্রকৃতিবাদ বলছে ওটাই সত্য, অর্থাৎ ভৌত প্রকৃতিকে গুরুত্ব দিচ্ছে। প্রকৃতিবাদ বলছে যে শিক্ষাক্ষেত্রে শিশুর অবস্থানকে স্বীকৃতি দেয়, অর্থাৎ শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকৃতিবাদে বলা হচ্ছে শিশুর বর্তমান জীবনই তার শিক্ষার ভিত্তি, শিশুর বর্তমান অবস্থায় তার শিক্ষার ভিত্তি হওয়া উচিত, তাকে কেন্দ্র করে সেই অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা উচিত। এই দর্শন শিক্ষাক্ষেত্রে শিশুর স্বাধীনতাকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করে। এই দর্শন
শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষাদানের কথা বলে, অর্থাৎ শিক্ষার্থীর যে মানসিক অবস্থা, তার শারীরিক অবস্থা, এগুলিকে গুরুত্ব দিয়ে শিক্ষাদান করা উচিত। যেমন আমরা মনে করতে পারি প্রাইমারি লেভেলে শিক্ষার্থীদের শিশু শ্রেণীতে একেচন্দ্র, অহস্র দীর্ঘ ইত্যাদি শেখানো হয়, তাদেরকে তো আর ফোনের বিষয় বা ফাইভের বিষয় শেখানো হয় না। অর্থাৎ তাদের যে ম্যাচুরিটি, তাদের যে যতটা পরিণমন হয়েছে সেই অনুযায়ী শিক্ষার ভিত্তিটাকে স্থাপন করতে হবে। প্রকৃতিবাদ শিক্ষা দর্শনের গতিশীলতা দিকের কথা বলে, অর্থাৎ বলে যে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করে তুলতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থার গতিশীলতা, পরিবর্তনশীলতার উপর গুরুত্ব দিতে হবে। প্রকৃতিবাদ পুঁথিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার চরম বিরোধিতা করে। প্রকৃতিবাদ বলে যে প্রকৃতি থেকে শিক্ষার্থীরা শিখবে, শিক্ষার্থীদের নিজস্ব প্রকৃতি অনুযায়ী আমাদের এই বিশ্ব পরিবেশ থেকে তারা শিক্ষা অর্জন করবে, সেখানে বইয়ের কোনো মূল্য নেই। তারা পুঁথিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধী করে। এবার আমরা জানবো এডুকেশনাল ইমপ্লিকেশন অফ ন্যাচারালিজম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোন কোন দিক থেকে প্রকৃতিবাদ তাদের প্রভাব বিস্তার করছে। প্রথমেই রয়েছে শিক্ষার লক্ষ্য এবং প্রকৃতিবাদ। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে প্রকৃতিবাদী দার্শনিকগণ বলেছেন যে শিশুর প্রবৃত্তি, তার আগ্রহ, তার মানসিক গঠন, চাহিদা, রুচি, সামর্থ্য ইত্যাদিকে গুরুত্ব প্রদান করতে হবে শিক্ষার লক্ষ্য স্থাপনের জন্য। শুধুমাত্র পুঁথিকেন্দ্রিক কতগুলো বিষয় তাদের উপর চাপিয়ে দেওয়াকে শিক্ষার লক্ষ্য এখানে বলা হচ্ছে না। এই দর্শন মনে করে যে প্রত্যেক মানুষের জীবনের মধ্যে পরিপূর্ণতা আনা, প্রত্যেকটা মানুষের জীবনের সামগ্রিক দিক থেকে পরিপূর্ণতা আনাই হচ্ছে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। এখানে তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা ব্যক্তির বৈশিষ্ট্যকে, প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়ে শিক্ষার উদ্দেশ্য স্থাপন করতে হবে। অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ যে ঘটবে শিক্ষার্থীদের, সেটা প্রকৃতিকে কেন্দ্র করে, সেটা শিক্ষার্থীর প্রকৃতিকে কেন্দ্র করে, সেটা বাহ্যিক প্রকৃতিকে কেন্দ্র করে, ভৌত প্রকৃতিকে কেন্দ্র করে, এ কথা বলেছেন প্রকৃতিবাদী দার্শনিকগণ। এবার শিক্ষক সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষক এখানে সদর্থক ভূমিকা নিতে হবে শিক্ষককে। শিক্ষক তো আদর্শবাদী হবেনই, তবে তারা বলেছেন যে শিক্ষক মূলত 3 ধরনের হবেন। 1 হলো প্রকৃতি, 2 হলো মানুষ, আর 3 হলো বস্তু। এই 3-এর মধ্যে যদি সমন্বয় ঘটে, প্রকৃতি বলতে আমাদের এই বাহ্যিক জগৎকে, ভৌত জগৎকে, বিশ্ব পরিবেশকে প্রকৃতির সঙ্গে তুলনা করেছেন। না, প্রকৃতি অ্যাকচুয়ালি প্রকৃতি, সেই প্রকৃতি এবং বস্তু, প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন বস্তু যেগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত বস্তু, তাতে বসবাস করা বিভিন্ন ব্যক্তিবর্গ, এই 3 প্রকার বিষয় থেকে যদি আমরা জ্ঞান অর্জন করি, বা এই 3 প্রকার বিষয়ের মধ্যে যদি সমন্বয় ঘটাতে পারি, তাহলেই ব্যক্তির শিক্ষা সম্পূর্ণ হবে। তাহলে এখানে শিক্ষকের উচিত কি? শিক্ষকের উচিত উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, শিক্ষকের উচিত উপযুক্ত উপকরণের মাধ্যমে শেখানো, শিক্ষকের উচিত শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে নিয়ে এসে শিক্ষার্থীদের বিশ্ব প্রকৃতির সঙ্গে পরিচিত করানো, তার মাধ্যমে শিক্ষাদান করা। প্রকৃতিবাদী দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জ্যাঁ-জ্যাক রুসো, যাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউতে আসতে পারে যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন জ্যাঁ-জ্যাক রুসো। তাহলে তারা এখানে কোন শৃঙ্খলার কথা বলেছেন? মুক্ত শৃঙ্খলা, অর্থাৎ শিক্ষার্থীকে সম্পূর্ণ স্বাধীনতা দানের কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের উপর কোনো রকম মানসিক শারীরিক অত্যাচার করা বা তাদের মারধর করা কিচ্ছু করা যাবে না। শিক্ষক উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন, উপকরণের মাধ্যমে শেখাবেন, ব্যাস, শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, অর্থাৎ মুক্ত শৃঙ্খলার কথা বলেছেন। এবার আসি শিক্ষালয়, অর্থাৎ বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে, সেটা কেমন হবে? সেটা হবে প্রকৃতি। এখানে প্রকৃতিবাদী দার্শনিকগণ 4 দেওয়ালের মধ্যে শিক্ষাদানকে একেবারেই মান্য করে না। তারা বলে যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হবে প্রকৃতির মধ্যে। এ কারণেই তো তারা বলেছিল যে শিক্ষকের একটা দিক হলো প্রকৃতি, শিক্ষক হবেন প্রকৃতি হবেন শিক্ষার্থীদের কাছে শিক্ষক স্বরূপ।
এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমার আশা ছিল শান্তিনিকেতনের গাছপালা পাখি এদের ভার নেবে। এদের বলতে এখানে শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। তাহলে শিক্ষক এখানে কি করবেন না, প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে যথাযথ স্বাভাবিক রাখার চেষ্টা করবেন এবং উপযুক্ত করে তুলবেন শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য এবং সঠিকভাবে পরিচালনা করবেন, এটুকুই। এবারে রয়েছে পাঠ্যক্রম। প্রকৃতিবাদী দার্শনিকগণ পাঠ্যক্রম সম্পর্কে একেবারে নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে তারা একটাই কথা বারবার বলেছেন যে শিক্ষার্থীদের চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা এগুলোকে গুরুত্ব দিয়ে শিক্ষাদানের জন্য উপযুক্ত পাঠ্যক্রম স্থির করতে হবে এবং সেই অনুযায়ী বিষয়বস্তুকে নির্বাচন করতে হবে। তারা বলেন যে একদিকে যেমন পাঠ্যক্রমের মধ্যে থাকবে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, সন্তান পালনের শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এমনকি অবসর বিনোদনের জন্য যা কিছু প্রয়োজন সেগুলো যেমন থাকবে, তেমনি পাঠ্যক্রমের মধ্যে থাকবে কৃষিবিদ্যা, থাকবে উদ্যান বিদ্যা, থাকবে যেখানে আমরা বাগান কিভাবে রচনা করতে হয় তা আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে থাকবে প্রকৃতি পাঠ ইত্যাদি বিষয়গুলি। অর্থাৎ কি, পাঠ্যক্রম যেমন সম্পূর্ণ কঠোর হবে না, আবার একেবারে নিছক কোনো বিষয়বস্তুতে পরিণত হবে না। অর্থাৎ এই পাঠ্যক্রমকে পরিবর্তনশীলতার সঙ্গে পরিবর্তন করা যাবে। এক কথায় বলা যায় পাঠ্যক্রম হবে ফ্লেক্সিবল, যেটাকে বলা হয় নমনীয়। এবার আসি শিক্ষাদান পদ্ধতি। এখানে প্রকৃতিবাদীরা বলতে চেয়েছেন যে শিক্ষাদান পদ্ধতি শিশুর প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং কার্যাবলী, অর্থাৎ শিশু যা দেখছে, শিশু যা শিখছে, তার উপর ভিত্তি করে শিক্ষাদান পদ্ধতি হওয়া উচিত। এখানে শিক্ষার্থীদের মৌখিক যে শিক্ষাদান, অর্থাৎ শিক্ষক বলবেন, শিক্ষার্থী শুনবেন, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়নি। বলা হচ্ছে শিক্ষার্থী তার কর্মদক্ষতার মাধ্যমে, প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে, বিভিন্ন কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমে যা কিছু অর্জন করবে সেটাই হবে তার শিক্ষা। এই জন্য এখানে লার্নিং বাই ডুইং, অর্থাৎ কর্মের মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে। প্লে ওই মেথড, অর্থাৎ কি খেলাধুলার মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে। বিভিন্ন দার্শনিকগণ উপযুক্ত শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য রুশো, হার্বার্ট, স্পেন্সার, এরা বিভিন্ন শিক্ষাদান পদ্ধতির কথা বলেছেন। তার মধ্যে রয়েছে পর্যবেক্ষণ, অর্থাৎ শিক্ষার্থী যা দেখবে সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করবে। তারপর রয়েছে পরীক্ষণ, শিক্ষার্থী কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ধারণা, কোনো একটা বস্তুকে নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করছে সেখান থেকে যে জ্ঞান অর্জন করবে সেটাই হবে প্রকৃত জ্ঞান। আবার কি বলছে, আবিষ্কার, শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়কে জানতে গিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তারা যেসব নিত্য নতুন জিনিসগুলোকে আবিষ্কার করছে, নিত্য নতুন যে জ্ঞানগুলো অর্জন করছে, সেগুলো হবে তাদের প্রকৃত জ্ঞান। অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, আবিষ্কারমূলক পদ্ধতি ইত্যাদির কথা বলা হয়েছে। এখানে শিক্ষার্থীরা আত্মসক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতি, যেখানে বলা হচ্ছে কি শিক্ষকেরা হলেন বাগানের মালিক, আর বাগানের ছোট ছোট চারা গাছ হলো শিক্ষার্থীগণ। মালি স্বরূপ শিক্ষক উপযুক্ত লালন পালন, যত্নার্থীর মাধ্যমে চারা গাছ স্বরূপ শিক্ষার্থীদের লালন পালন করবেন, তাদের সঠিক শিক্ষাদান করবেন। তার সঙ্গে রয়েছে মন্তেশ্বরী পদ্ধতি, যেখানে শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। তাহলে দেখো, এখানে প্রকৃতিবাদও শিক্ষার লক্ষ্য, শিক্ষালয়, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ইত্যাদি ব্যাপারে তারা নিজেদের মতামত ব্যক্ত করেছে। এগুলো আমরা জানলাম। তো এরপর রয়েছে কি না, প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম। এই প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম, যে ইংরেজি শব্দ প্র্যাগম্যাটিজম কথাটি এসেছে গ্রিক শব্দ প্র্যাগম্যাটিক্স থেকে, যার অর্থ হলো কর্মঠ বা সক্ষম বা প্রয়োজন ভিত্তিক। আবার অনেকে বলে যে প্র্যাগম্যাটিজম শব্দটি এসেছে প্রাগমা থেকে, প্রাগমা যার অর্থ হলো কর্ম। তবে এখানে এমসিকিউ যখন থাকবে তখন প্র্যাগম্যাটিক্স এবং প্রাগমা এই দুটো শব্দকে একসঙ্গে দেবে না। তো এখানে বলে রাখি, প্র্যাগম্যাটিক্স যে স্পেলিংটা রয়েছে সেটা হলো PRAGMATICS, প্র্যাগম্যাটিক্স, এবং প্রাগমা যে শব্দটা রয়েছে তার স্পেলিংটা হলো PRAGMA, প্রাগমা। তবে জন ডিউই এই প্র্যাগম্যাটিজম শব্দটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, ব্যবহার করেছিলেন। তিনি একবার বলেছিলেন যে এই প্র্যাগম্যাটিজমকে
এক্সপেরিমেন্টালের সঙ্গে তুলনা করেছিলেন, অর্থাৎ এক্সপেরিমেন্টালিজম। আবার বলেছিলেন ইনস্ট্রুমেন্টালিজম ইত্যাদি এরকম কথাগুলো ব্যবহার করেছেন। প্রথমে আমরা জানবো প্রাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ যে দর্শন, তার উল্লেখযোগ্য দার্শনিক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অর্থাৎ প্রয়োগবাদী দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইলিয়াম জেমস, কিলপ্যাট্রিক, জন ডিউই, স্টিভেনসন, পিয়ার্স এরা। তবে প্রয়োগবাদী দর্শনের মধ্যে উল্লেখযোগ্য হলেন কিন্তু জন ডিউই আর পিয়ার্স। এরপর আমরা দেখব এর মূল নীতিগুলো কি কি। প্রকৃতিবাদ প্রকৃতির উপর গুরুত্ব দিল, ভাববাদ আধ্যাত্মিকতার উপর গুরুত্ব দিল। তো প্রয়োগবাদ কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে? প্রয়োগবাদ বলছে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ শিক্ষার্থীরা যেটুকু অভিজ্ঞতা অর্জন করবে তার উপর ভিত্তি করে লক্ষ্য স্থির করতে হবে। সক্রিয়তার কেন্দ্রবিন্দুতে থাকবে শিশু। এখানে কিন্তু প্রকৃতিবাদ প্রয়োগবাদের মধ্যে কিছুটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। সেখানে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ শিশুকে গুরুত্ব দেওয়া হয়েছিল, এখানেও শিশুকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুর স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা প্রকৃতিবাদেও আমরা দেখেছি। শিক্ষণের ভিত্তি হবে অভিজ্ঞতা এবং পরীক্ষণ, অর্থাৎ কি শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করবে সেটাই হবে তার শিক্ষা লাভের মাধ্যম। শিক্ষার ভিত্তি হবে জীবন পরিস্থিতি, এটা একটা ভাববাদের ইউনিক পয়েন্ট। এখানে বলছে যে শিক্ষার্থীরা তাদের জীবন অতিবাহিত করার সময় বিভিন্ন সমস্যাকে সমাধান করতে, আমরাও যেমন আমাদের চলার পথে বিভিন্ন সমস্যাকে আমরা প্রত্যক্ষ করি এবং সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করব সেটা নিজেরাই ভাবি এবং সেই সমস্যাটাকে সমাধান করি, এবং সেই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করি, যাতে ওই ধরনের সমস্যা পরবর্তীকালে এলে সেই সমস্যার সমাধান করতে পারি। তো প্রয়োগবাদ এখানেই গুরুত্ব দিয়েছে যে জীবন পরিস্থিতিতে শিক্ষার্থীরা যখন কোনো সমস্যার মধ্যে পড়বে, সেই সমস্যা থেকে বেরোনোর জন্য তারা যে কার্যকলাপগুলো করবে, সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করবে, সেটাই হচ্ছে তার প্রকৃত শিক্ষা। সামাজিক এবং ভৌত পরিবেশ উভয়কেই গুরুত্ব দিচ্ছে। অস্তিত্ববাচক বা ধনাত্মক শিক্ষার কথা বলা হয়েছে। এখানে পজিটিভ দিকের কথা বলা হয়েছে, সমস্ত কিছুর পজিটিভ দিকের কথা বলা হয়েছে, কোনো নেগেটিভ দিকের কথা এখানে বলা হয়নি বা গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে এগুলো গেল মূল নীতিগুলো। তো এরপর রয়েছে ইমপ্লিকেশন, অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন অফ প্রাগমাটিজম। প্রয়োগবাদ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে? প্রথমেই বলে দিয়েছে যে শিক্ষার্থীর জীবন পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ শিক্ষার্থী সমস্যা সমাধানের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করবে তার ভিত্তিতে শিক্ষার লক্ষ্য স্থির করা হবে। তবে এখানে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ জীবনযাপন, তার ভবিষ্যতের জন্য প্রস্তুতি, এগুলোকেও শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা প্রয়োগবাদী অনুযায়ী মূল লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে কি, শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে, তারা যেন ভবিষ্যতের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। এছাড়াও তারা মনে করেছেন যে শিক্ষার লক্ষ্যের মধ্যে পরিবর্তনশীলতা থাকা দরকার, যাতে আমরা বর্তমানের পরিবর্তনশীলতার সঙ্গে তা মানিয়ে নিয়ে চলতে পারি বা তার মধ্যে পরিবর্তন আনতে পারি। এই জন্য তারা শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক দিকের উপর গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী কর্মে শিক্ষার্থীদের নিয়োগের কথা বলেছেন, যার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যবোধ জাগ্রত হতে পারে। তাহলে প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি না, শিক্ষার্থীদের সঠিক জীবনযাপন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি, এটাই। প্রয়োগবাদ দর্শন পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন? পাঠ্যক্রম সম্পর্কে বলেছেন যে শিক্ষার্থীদের সক্রিয়তা, বৃত্তিমুখিতা, বিজ্ঞান মনস্কতা এই দিকগুলির উপর গুরুত্ব দিতে হবে। তাদের মধ্যে পাঠ্যক্রমকে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভিন্ন বিষয় যেমন ভাগ করা প্রয়োজন নেই, তবে তার পরিবর্তে তারা বলেন যে পাঠ্যক্রম হবে একটা অভগ্ন বিষয়, সমন্বয়মূলক, যেখানে সমস্ত বিষয়গুলোর মধ্যে একটা লিঙ্ক থাকবে, সমস্ত বিষয়কে একটা বিষয়ের মাধ্যমে শেখানো হবে। যেমনটা আমরা বর্তমান শিক্ষাক্ষেত্রে প্রাইমারি এডুকেশনে দেখতে পাই। বর্তমানে দেখবে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে বই রয়েছে সেখানে আমরা একটাই বই দেখতে পাই, তার মাধ্যমে শিক্ষার্থীদের গণিত শিক্ষা দেওয়া হয়, পরিবেশ শিক্ষা দেওয়া হয়, ইংরেজি শিক্ষা দেওয়া হয় একটা বইয়ের মাধ্যমে। অর্থাৎ সমন্বয় ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু প্রয়োগবাদেও ছিল, যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় করা হচ্ছে। তো যেটা বলেছিলাম যে পাঠ্যক্রমের মধ্যে যেটা থাকবে, তারা বলছেন কি না, লেখাপড়া থাকবে,
গণিত থাকবে, প্রকৃতি পাঠ থাকবে, অঙ্কন, হাতের কাজ, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এছাড়াও থাকবে সমাজবিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ইত্যাদি বিষয়। অর্থাৎ তারা বলতে চাইছেন যে পাঠ্যক্রম হবে শিশুর বৈশিষ্ট্য এবং সামাজিক চাহিদার কথা মনে রেখে। আমরা যে দুটো বিভাগ জানলাম, যেখানে শিক্ষার্থীদের উপর একদিকে গুরুত্ব দেওয়া হয়েছে, একদিকে সমাজের বিভিন্ন দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সমাজ এবং শিশুকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম রচনা করা হবে। শিক্ষাদান পদ্ধতি, প্রয়োগবাদ একটা গুরুত্বপূর্ণ শিক্ষাদান মেথডের কথা তখন বলেছিলেন, যেটা বর্তমান শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে কি প্রকল্প পদ্ধতি। প্রকল্প পদ্ধতির আবিষ্কার করে এই প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ। এই প্রয়োগবাদ থেকেই প্রকল্প পদ্ধতির সৃষ্টি। এই প্রকল্প পদ্ধতি অ্যাকচুয়ালি কোন ঘটনাকে কেন্দ্র করে হয়? যে ঘটনাটাকে আমরা জানতে চাইছি, বিশ্লেষণ করতে চাইছি, ওই ঘটনাটাকে আমাদের জানার জন্য, সঠিকভাবে জানার জন্য, তার জন্য প্রকল্প নেওয়া হয়। প্রকল্প নেওয়া মানে কি, ওই বিষয়টা সম্পর্কে কিছুদিন, কিছু বছর, কিছু মাস ডিটেলসে বিশ্লেষণ করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে, সেখান থেকে কি পাওয়া গেল সেগুলো বিচার বিশ্লেষণ করা হবে। এটাই হচ্ছে প্রকল্প। এই প্রকল্প পদ্ধতি তাহলে আবিষ্কার করেছে প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, বলতে পারে যে প্র্যাগম্যাটিজম যে পদ্ধতির কথা বলে সেটা হচ্ছে প্রকল্প পদ্ধতি। এই প্রকল্প পদ্ধতি সমাধান করতে গিয়ে শিক্ষার্থী বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবে। তার ভিত্তিতে শিক্ষার্থীরা নিজেদেরকে পরিপূর্ণ করে তুলতে পারবে, তাদের আত্মবিকাশ ঘটাতে পারবে। স্কুল সম্পর্কে প্রয়োগবাদী একটা কথা রয়েছে, সেটা হলো স্কুল ইজ এ simplified, purified, better, balanced, graded and vitalized society। অর্থাৎ কি, বিদ্যালয় হবে একটি সরলীকৃত, পবিত্রীকৃত, সমন্বয়িত, ক্রমান্বয়িত এবং সজীব সমাজ। দেখো এখানে কতগুলো কথা বলেছে। সরলীকৃত অর্থাৎ নমনীয় হবে, পবিত্রীকৃত একটা পবিত্র স্থান হবে বিদ্যালয়, সমন্বয়িত অর্থাৎ সেখানে সমস্ত বিষয়ের মধ্যে, অর্থাৎ পরিবেশ, শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়, এগুলোর মধ্যে সমন্বয় থাকবে, সমন্বয়ের মাধ্যমে শিক্ষাদান করা হবে। আর কি, ক্রমান্বয়িত, ক্রমে, অর্থাৎ জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, এই যে ক্রমান্বয়িত, এই বিষয়টাকে বজায় রাখা হবে। আর কি, সজীব। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা করব, সমন্বয় সাধন করব, যখন আমরা ক্রমান্বয়ে বিষয়গুলোকে শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত করব, যখন সমস্ত বিদ্যালয়ের মধ্যে একটা পবিত্রতা, একটা সরল বিষয় বা নমনীয় বিষয় যখন থাকবে, তখন সমস্ত বিষয়টা একটা সজীব বলে মনে হবে। তো এই কারণে প্রয়োগবাদ বিদ্যালয়কে এই সমস্ত শব্দবন্ধ দ্বারা বিচার করার চেষ্টা করেছেন। অর্থাৎ বিদ্যালয়কে আদর্শ করে তুলতে হবে আর কি অ্যাকচুয়ালি। এরপর রয়েছে শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে এখানে শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতার কথা তারা বলেছেন যে শিক্ষার্থীদের সর্বদা পজিটিভ দিকের উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না, তাদেরকে স্বাধীনতা দিয়ে শিক্ষাদান করতে হবে। তার মতে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ আছে, সেই আগ্রহকে গুরুত্ব দিয়ে শৃঙ্খলাকে স্থাপন করতে হবে। প্রয়োগবাদীরা মনে করেন যে কোনো কৃত্রিম শৃঙ্খলার প্রয়োজন নেই, যেটা শিক্ষার্থীরা জানবে না, যেটা শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ নতুন মনে হবে, সেটা নিয়ে শৃঙ্খলা স্থাপনের প্রয়োজনীয়তা নেই। শিক্ষার্থীদের সঠিকভাবে তাদের আগ্রহকে গুরুত্ব দিয়ে শৃঙ্খলাকে স্থাপন করতে হবে। কৃত্রিম শৃঙ্খলায় প্রয়োগবাদ বিশ্বাসী নয়। তাহলে প্রয়োগবাদ কিন্তু কোনো রকম কৃত্রিম শৃঙ্খলার কথা বলে না। এখানেই প্রশ্ন হতে পারে যে প্রয়োগবাদ কোন ধরনের শৃঙ্খলার কথা বলেছেন? সেখানে স্বাভাবিক শৃঙ্খলা, আগ্রহভিত্তিক শৃঙ্খলা, কৃত্রিম শৃঙ্খলা এরকম থাকতে পারে। তো সেখানে হবে আগ্রহভিত্তিক শৃঙ্খলা। অর্থাৎ শৃঙ্খলা হবে কিনা শিশুর অন্তর্জাত, স্বতঃস্ফূর্ত, এটার কথাই অ্যাকচুয়ালি বলা হয়েছে প্রয়োগবাদে। তাহলে অন্যান্য দর্শনের মতো এখানে আমরা জানলাম শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক, বিদ্যালয়, শৃঙ্খলা, শিক্ষার লক্ষ্য, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে প্রয়োগবাদ বিভিন্ন কথা আলোচনা করেছে, যেটা বর্তমান শিক্ষাক্ষেত্রে তো রয়েছে। শিক্ষকের সম্পর্কে যে কথাগুলো বলা আছে, বিদ্যালয় সম্পর্কে, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে, সে সমস্ত বিষয় বর্তমান শিক্ষাক্ষেত্রে রয়েছে। তো এরপর আমাদের আর একটা বিষয় রয়েছে, সেটা হলো কি রিয়েলিজম অর্থাৎ বস্তুবাদ। রিয়েলিজম কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখো রিয়েল কথাটা রয়েছে। এই রিয়েল শব্দের অর্থ কি?
প্রকৃত অর্থাৎ কি যার অস্তিত্ব রয়েছে, যাকে আমরা দেখতে পাচ্ছি, যে সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি, যেটা আমাদের মনোজগতে অস্তিত্ব নেই, অর্থাৎ মনোজগতের উপর নির্ভর করি না যে সম্পর্কে জানতে, যাকে জানতে আমরা এই বিশ্ব প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন বস্তুর উপর নির্ভর করি, সেখান থেকে যখন আমরা অভিজ্ঞতা অর্জন করছি, সেটাই হচ্ছে বস্তুবাদের। এখন আমরা জানবো যে বস্তুবাদের কয়েকজন দার্শনিক। উল্লেখযোগ্য দার্শনিকগণ হলেন ইরাসমাস, জন মিল্টন, জন লক, ফ্রান্সিস বেকন, কমেনিয়াস, হোয়াইট হেড প্রমুখ ব্যক্তিবর্গ। এরপর আমরা জানবো মূল নীতিগুলো কি কি রিয়েলিজমের, অর্থাৎ বেসিক প্রিন্সিপালস অফ রিয়েলিজম। এই মতবাদ অনুযায়ী আমাদের এই পরিচিত জগতের অস্তিত্ব আমাদের অভিজ্ঞতা বা মনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আমরা মন থেকে কি ভাবছি যে জগৎ কেমন হওয়া উচিত সেটার উপর নির্ভরশীল নয়। এই জগৎ যেটা আমরা দেখছি, যেটা আমরা শুনছি, সেটাই হচ্ছে বাস্তব। এখানে বলা হয় যে এই জগতের বিষয়বস্তু বা বিষয়সমূহের স্বতন্ত্র বাস্তব অস্তিত্ব রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়বস্তুর একটা স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, সেটা একটা আলাদা বিষয়, তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা বস্তু, যেগুলোকে আমরা দু চোখ দিয়ে দেখছি এই বিশ্ব প্রকৃতিতে। এই বস্তুবাদে বলা হয়েছে যে প্রত্যক্ষ করা বস্তু বা সাক্ষাৎ করা অনুভবের মাধ্যমে যা আমরা পাই সেটাই হলো বস্তু বা সেটাই হলো প্রকৃত বিষয়, সেটাই হলো রিয়েল বিষয়। এই দর্শনে বলা হয়েছে যে প্রত্যেক বস্তু ধর্ম ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, অর্থাৎ কি প্রত্যেকটা বস্তুর অস্তিত্বকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে, প্রত্যেকটা বস্তুর স্বাতন্ত্র্যকে, তার নিজস্ব বৈশিষ্ট্যগুলোকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি। ইন্দ্রিয় বলতে এখানে আমাদের কর্মেন্দ্রিয়, বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদির কথা বলা হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়কে অনুভব করতে পারি। এখানে বলা হয়েছে যে মন নিরপেক্ষ বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। মন নিরপেক্ষ বলতে মন বাদে, অর্থাৎ মন ছাড়া, এই জন্য বলছে মন নিরপেক্ষ, সমস্ত বস্তুর একটা স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, সেটার কথা এখানে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে যে আমাদের জানা অথবা না জানা এর মধ্যে কোনো পার্থক্য নেই, বা এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয় আমাদের বিশ্ব প্রকৃতি থাকা কোনো বস্তুর ব্যাপারে। অর্থাৎ কি আমাদের জানা বা না জানার উপরে কোনো বস্তু পরিবর্তন কিন্তু হবে না। আমরা যদি মনে করি যে জল কঠিন হওয়া উচিত, কি সঙ্গে সঙ্গে জল কঠিন হয়ে যাবে, এমন কোনো বিষয় নয়। বলা হচ্ছে যে আমাদের মনের উপর কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে না, আমাদের মন ছাড়া বস্তুর স্বতন্ত্র অবস্থা রয়েছে, অর্থাৎ বস্তুর উপর আমরা নির্ভরশীল, আমরা প্রকৃতির উপর, আমরা প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন বস্তুর উপর নির্ভরশীল। এরপর আমরা জানবো এই বস্তুবাদের প্রভাব, অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন অফ রিয়েলিজম। প্রথমে আসি পাঠ্যক্রম সম্পর্কে বস্তুবাদ সুপারিশ করেছেন যেগুলো, সেগুলো জীবনের সাথে সম্পর্কযুক্ত, সেগুলো মানুষের কাছে প্রয়োজনীয়, যেটা আমরা আগের আলোচনা থেকে বুঝলাম যে বস্তুবাদ বলছে যে যার অস্তিত্ব রয়েছে সেটাই সত্য, আমাদের মনের উপর প্রভাব বিস্তার করে, কিন্তু মন বস্তুর উপরে প্রভাব বিস্তার করে না। মনের জানা অজানার উপর কিন্তু বস্তুর কোনো পরিবর্তন হয় না, এই বিষয়গুলো। অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে তারা বলছেন গণিত থাকবে, ভৌত বিজ্ঞান থাকবে, জীবন বিজ্ঞান থাকবে, রসায়ন শাস্ত্র থাকবে, এগুলোর পাশাপাশি থাকবে কি ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে শিক্ষার্থীকে লিখতে হবে, পড়তে হবে, সকল প্রকার সামাজিক যে অভিজ্ঞতা সেগুলো আদান প্রদানের শিক্ষার্থীদের সক্ষম করে তুলতে হবে, এগুলো হচ্ছে পাঠ্যক্রমের মধ্যে থাকবে। শিক্ষাদান পদ্ধতির কথা বলতে গিয়ে বলছে কি বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, যেটা আমরা দেখেছি কোথায়, ভাববাদে আমরা দেখেছি বক্তৃতা পদ্ধতির কথা, সেখানে দেখেছি আলোচনা পদ্ধতির কথা। আলোচনা, আর এখানে বলছি কি আলোচনা সভার কথা বলেছে, অর্থাৎ সেমিনার যেগুলো হয়, বিদ্যালয়ে খুব একটা হয় না, বর্তমান ক্ষেত্রে আলোচনা করা মানে আয়োজন করা হয়ে থাকতে পারে, তবে কলেজগুলোতে, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর হয়ে থাকে এই সেমিনার। তো যাই হোক, এই সমস্ত বক্তৃতা পদ্ধতি, আলোচনা সভা, আলোচনা পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে সক্রেটিসের নির্দিষ্ট যে পদ্ধতি, সক্রেটিস পদ্ধতি, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এখানে বলা হচ্ছে যে দৃশ্য শ্রাব্য পদ্ধতির উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়াশোনা করাতে হবে। শিক্ষার্থীরা যেন দেখতে পায় এবং কি শুনতেও পায়। আমরা শিক্ষক যখন বলেন তখন আমরা শুনতে পাই, কিন্তু দেখতে পাই না। তো বস্তুবাদ কি বলছে যে শিক্ষার্থীরা যেন দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে। শোনার থেকে সেটা যখন দেখবো এবং শুনবো সেখানে অভিজ্ঞতাটা আরো সহজে লাভ হয়, সেটার কথাই বলছে আর কি। বলছে কি না, শিক্ষার্থীরা যার মাধ্যমে অর্থাৎ যে পদ্ধতি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে সেটা হলো কি জানা থেকে অজানার নীতি। অর্থাৎ প্রথমে শিক্ষার্থীরা জানা বিষয়গুলো জানবে, তারপর ধীরে ধীরে শিক্ষার্থীদেরকে অজানার দিকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীদের যদি প্রথমেই অজানা বিষয় চাপিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা দেখা যাবে, তাদের মধ্যে নিরাশা হতাশা দেখা যেতে পারে। তাই তারা যেগুলো জানে সেগুলো তাদেরকে জানিয়ে তাদের মধ্যে একটা উদ্যম, তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগ্রত করতে হবে। এজন্য বলা হচ্ছে যে শিক্ষার্থীদের জানা থেকে অজানার দিকে নিয়ে যেতে হবে, মূর্ত থেকে বিমূর্ত। মূর্ত বলতে কি, যাকে আমরা দেখতে পাই, যাকে আমরা শুনতে পারি, যাকে আমরা ছুঁতে পারি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মূর্ত। যাকে আমরা দেখতে পাই না, যাকে আমরা ছুঁতে পারি না, সেগুলো হচ্ছে বিমূর্ত বিষয়। তো এই মূর্ত বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তারা যেগুলোকে দেখতে পাচ্ছে, ছুঁতে পারছে, সেগুলো দিয়ে শুরু করতে হবে তাদের শিক্ষাদান। ধীরে ধীরে তাদের বিমূর্তের দিকে নিয়ে যেতে হবে। তো এ কারণে বলা হচ্ছে যে তাদের ইন্দ্রিয় পরিমার্জন অর্থাৎ ইন্দ্রিয় অনুশীলন, অর্থাৎ তাদের যে জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এই ইন্দ্রিয়গুলির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের করাতে পারলে শিক্ষার্থীরা সহজে বিভিন্ন বিষয় থেকে জ্ঞান অর্জন করতে পারবে। শিক্ষার্থীরা বিভিন্ন বিমূর্ত ধারণাগুলোকেও অর্জন করতে পারবে। তারা তাদের, যেমন আমরা যদি ভাবি বাতাসকে আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু আমাদের স্পর্শেন্দ্রিয় যে রয়েছে অর্থাৎ স্কিন বা চামড়া বা ত্বক, তার মাধ্যমে আমরা অনুভব করতে পারি, তাকে ছুঁতে পারি না বা দেখতে পাই না। তাহলে দেখো, এটাও তো একটা অনুভব, যেটাকে আমরা স্পর্শ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারছি। তাহলে আমরা যদি না এই স্পর্শ ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি, আরো অন্যান্য বিষয় আমরা স্পর্শের মাধ্যমে অনুভব করতে পারি, সেগুলোকে সঠিকভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। আর এর জন্য তাদের ইন্দ্রিয় পরিমার্জন করাতে হবে, ইন্দ্রিয় সঠিক ব্যবহার শেখাতে হবে। তাহলে এখানে আমরা অনেকগুলো পদ্ধতি পেলাম: বক্তৃতা পদ্ধতি, আলোচনা সভা, আলোচনা পদ্ধতি, সক্রেটিস পদ্ধতি, দৃশ্য শ্রাব্য পদ্ধতি, ইন্দ্রিয় মার্জন, মূর্ত থেকে বিমূর্ত শিক্ষাদান, জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন বা সরল থেকে জটিল, এই সমস্ত বিষয়গুলো। শিক্ষক বস্তুবাদ অনুযায়ী শিক্ষক হবেন অবশ্যই জ্ঞানী। তিনি আশাবাদীও হবেন না, আবার নিরাশাবাদীও হবেন না। তিনি শিক্ষার্থীদের তার জীবনের এবং তার চারপাশে বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে যথার্থভাবে অবহিত করবেন শিক্ষার্থীদের। তিনি শিক্ষার্থীদের উপর কোনো চাপ প্রয়োগ করবেন না। তিনি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ এবং উৎসাহ সঞ্চার করবেন এবং সেই অনুযায়ী শিক্ষাদানের ব্যবস্থা করবেন। শৃঙ্খলা বস্তুবাদ মনে করে শৃঙ্খলা বোধ থাকলে শিক্ষার্থী নিজেকে চারপাশের জগৎ সম্পর্কে এবং জগতের সঙ্গে নিজেকে অভিযোজন করাতে পারবে। বস্তুবাদ শিক্ষার্থীদের কাছ থেকে অদম্য সদ্গুণ আশা করে। কিরকম অদম্য সদ্গুণ বলতে বোঝানো হচ্ছে সেই সুচিন্তা, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সঠিক চিন্তা ভাবনার যাতে বিকাশ ঘটে, তারা যাতে সততার সঙ্গে সমস্ত বিষয়গুলোকে পর্যালোচনা করার চেষ্টা করে, সেই দিকটার কথা বলা হয়েছে। তারা যাতে বাস্তবতার সম্মুখীন হয়, তারা যাতে বাস্তবকে সঠিকভাবে অর্জন করতে পারে বা বাস্তবের সঙ্গে সঠিকভাবে অভিযোজন করতে পারে, তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় এবং নৈতিক শৃঙ্খলার ব্যাপারেও এই বস্তুবাদ গুরুত্ব দিয়েছে। বলছে যে তাদের মধ্যে ধর্মীয় এবং নৈতিক যে নীতিগুলো বা ধর্মীয় এবং নৈতিক যে শৃঙ্খলাগুলো, সেগুলো থাকাও কিন্তু বাঞ্ছনীয়। ধর্মীয় এবং নৈতিক বিষয় থাকলে শিক্ষার্থীদের মধ্যে ন্যায় নীতি বোধ জাগ্রত হবে, মূল্যবোধ জাগ্রত হবে, ধর্মীয় বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে তারা জানতে পারবে, এই সমস্ত বিষয়গুলো। তাহলে দেখো, এখানেও কিন্তু এই বস্তুবাদ বা রিয়েলিজম পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক শৃঙ্খলার কথা আলোচনা করেছে। তাহলে এখানে আরেকটা বিষয় শিক্ষার লক্ষ্য থেকে যায়, সেটা হলো কি? তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে বস্তুবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি? বস্তুবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হচ্ছে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে, বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে
শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাকে সঠিকভাবে প্রয়োগ ঘটিয়ে বাস্তব পরিস্থিতি অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে অবস্থিত বিভিন্ন সমস্যাবলীকে যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে পর্যালোচনা করতে পারে, তার সমাধান করতে পারে এবং সেখান থেকে যাতে সঠিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেগুলোকে ভিত্তি করে শিক্ষার লক্ষ্য নির্বাচন করতে হবে। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর জীবন ভিত্তিক, শিক্ষার্থীর জীবন পরিস্থিতি ভিত্তিক। তাহলে জীবন পরিস্থিতিকে গুরুত্ব দিতে গিয়ে এখানে গুরুত্ব দিতে হবে কোন কোন বিষয়গুলোকে? এখানে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীর ভাষাকে, শিক্ষার্থীর সমাজকে, শিক্ষার্থীর ধর্মকে, শিক্ষার্থীর নৈতিকতাকে ইত্যাদি বিষয়গুলো যেগুলো আমরা পাঠ্যক্রমে জেনেছি। তাহলে শিক্ষার লক্ষ্য হলো কি? শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বা শিক্ষার্থীর আত্মবিকাশ বা শিক্ষার্থীর নিজস্ব জ্ঞান, তো যেটা সে বাস্তব পরিস্থিতি অনুযায়ী শিখবে। শিক্ষার লক্ষ্য হবে এক কথায় শিক্ষার্থীর জীবন পরিস্থিতি কেন্দ্রিক, এটাই। তাহলে এটা ছিল এডুকেশনাল ইমপ্লিকেশন। তো দেখো, আমরা বলেছিলাম যে এই বিষয়গুলোকে আমরা অল্প অল্প করে জেনে নেব, কিন্তু বিষয়গুলো সম্পর্কে যেগুলো না জানলে নয় সেগুলোই আমরা আজ আলোচনা করেছি। তা সত্ত্বেও ভিডিওটা অর্থাৎ এই অডিওটা কিছুটা হলেও বড় হয়েছে। তোমরা প্রত্যেকটা বিষয় শুনে নেবে, কারণ পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানেই শেষ নয়, এর পরবর্তী অডিও ক্লিপে আমরা এর পরবর্তী যে ইউনিট 2 রয়েছে এই গ্রুপ বিতে, সেটার যে অংশগুলো রয়েছে সেখান থেকে আলোচনা করব। তো আলোচনাটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং আমরা যে প্রতিনিয়ত এমসিকিউগুলো আলোচনা করি বা আমি এখানে যে এমসিকিউগুলো দেই সেগুলো যাতে তোমরা সহজেই পেতে পারে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। তো পরবর্তী অডিও ক্লিপ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, কারণ পরীক্ষা চলছে, তার মাঝে কিছুটা টাইম পেয়েছো, তোমরা এখন বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করো। তো আজ এই পর্যন্ত।